পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে সরকার। গত কয়েক বছরে বন্ধ হয়েছে ২,০০০-এরও বেশি ইট ভাটা। তবে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়েছেন লাখো শ্রমিক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অঙ্গীকার বা এনডিসি অনুযায়ী ইট ভাটা অগ্রাধিকার খাত হলেও শ্রমিক সুরক্ষা ও প্রশিক্ষণ অসম্পূর্ণ। ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে প্রশিক্ষণ, সামাজিক সুরক্ষা ও বিকল্প কর্মসংস্থান জরুরি। এসে বাপ্পির ছবিতে সবুজ মাহমুদের প্রতিবেদন। এবাদুল ইসলাম ঠাকুরগাঁ জেলার রুহিয়ার KMB-2 ইটভাটার আগুন মিস্ত্রি হিসেবে কাজ করেন। ২৪ বছর এই পেশায়। বাবার কাছ থেকে শিখে ছেলে শাহিনুর রহমানও ইটভাটার শ্রমিক হয়ে গেছেন। এবাদুল ইসলামের বাড়ি উপকূলীয় জেলা সাতক্ষীরায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে ফসলের মাঠে লবণ পানি প্রবেশের ফলে ওই জেলার অনেকেই জীবিকা হারিয়েছেন। ইটভাটা বন্ধ হয়ে গেলে এবাদুল ও তার ছেলেকে সাতক্ষীরায় বেকার হয়ে ফিরে যেতে হবে। আমাদের এখানে নদী ভাঙন বুঝছেন, কিছু নোনা পানি উঠলে আমাদের কাজকর্ম থাকে না। এই জন্যে আমরা ভাড়ার কাজ করি। ২০২৩ সালে ঠাকুরগাঁ সদরের ইয়াকুবপুরে অনুমোদনহীন KMB ইটভাটা বন্ধ করা হয়। এর ১ কিলোমিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় আইন অনুযায়ী প্রশাসনের এই পদক্ষেপ। এই ইটভাটায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। তাদের অনেকেই এখন বেকার। কোনোদিন দিন মজুরি দিবার পাই, কোনোদিন দিবার পাই না, বসে থাকা লাগে। স্বামী তো আর নাই। খুলে দিলে ভালো হবে। এই যে যতগুলা শ্রমিক আছি, শ্রমিকগুলা কাজ করলে সংসারের একটু অভাবটা দূর হবে। কাজ কাম কোনোদিন পাচ্ছি, ওদিনটা করতেছি, কোনোদিন পাই না, ওদিনটা আমার বসে থাকতে লাগতেছে। মালিকপক্ষ বলছেন, ভাটা বন্ধ হয়ে যাওয়ায় বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ব্যবসার ধারাবাহিকতা নিয়ে তারা এখন অনিশ্চয়তায় পড়েছেন। চট করে এটা বন্ধ করতে পারতেছি না। আমাদেরকেও তো প্রতিষ্ঠানের মালিকগুলাকে সময় সরকারকে দিতে হবে। ২০২৩ সালে দেশে ইটভাটা ছিল ৭,৮৮১টি, যার ৪,৬৩৩টি অবৈধভাবে পরিচালিত হতো। সেই সংখ্যা এখন আরও বেড়েছে। তাই আইন অমান্যকারী ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ২,৩০৯টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। বন্ধ করা হয়েছে আরও অনেক। সাজা দেয়া হয়েছে ১১১ জনকে। প্রতি ইটভাটায় ২৫০ জন শ্রমিক হিসেবে ৭ বছরে প্রায় ৬ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন। যেগুলো অবৈধভাবে চলছে, স্কুল সন্নিকটে অথবা আইন কারণ ব্যাপক লঙ্ঘন করে চলছে, এই ইটভাটাগুলোতেই মূলত আমরা ভেঙে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জোরদার করা হলেও কার্যকর বিকল্প নির্মাণ সামগ্রীর বাজার গড়তে পারেনি সরকার। এটি সাবেক উপদেষ্টাও স্বীকার করেছিলেন। দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এটা তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল, তা নাই। কারণ মার্কেটটা আমরা ইটের বিকল্পের জন্য তো প্রস্তুত করি নাই, এমনকি সরকারও করে নাই। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। ইটের বিকল্প ব্লক সম্পর্কে অনেক শ্রমিকেরই কোনো ধারণা নেই। ব্লক ইট যে বলতেছে, এটা তো আমি শিখিনি। আর এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা তো আমার জানা নাই। দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা বন্ধ প্রশংসনীয়, তবে শ্রমিকের ক্ষতি এড়াতে ন্যায্য রূপান্তর জরুরি বলে মত দেন অনেকে। যে কোনো শিল্প বন্ধের আগে শনাক্ত করা উচিত যে প্রথম কথা হচ্ছে শিল্পকে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে পরিবেশ বান্ধব করা যায় কিনা, এটি ১ নম্বর বিবেচনা। যদি করা নাই যায়, যে বিকল্প শিল্পটা গড়ে উঠবে সেখানে এখানকার শ্রমিক, এখানকার উদ্যোক্তা, এখানকার ঠিকাদাররা যেন কাজে যুক্ত হতে পারে, তাদের জীবিকা যেন অনিশ্চিত হয়। শ্রম অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনে ন্যায্য রূপান্তরের কথা বলা হলেও ইটভাটার শ্রমিকদের বিষয়টি নিয়ে কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভেরি আন্তরিক, খুবই আন্তরিক শ্রমিকদের ব্যাপারে কথা বললে পরে ইনশাআল্লাহ আই এম হোপফুল যে তাদের একটা ব্যবস্থা করা হবে। তাদের উন্নয়নে সরকার কাজ করবে বলে আশাবাদী সরকার দলীয় শ্রমিক সংগঠনের এই নেতা। পরিবেশ রক্ষার উদ্যোগের পাশাপাশি মালিকদের বিনিয়োগ সুরক্ষা, শ্রমিকদের ন্যায্য মজুরি, পুনর্বাসন এবং পুনঃপ্রশিক্ষণের মাধ্যমেই একটি টেকসই ও ন্যায্য রূপান্তর সম্ভব। সবুজ মাহমুদ, ৭১,
ঢাকা। রাজধানীর গুলশানে গোদারাঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ খবর জানতে যুক্ত হব তার সাথে। আশিক, গুলশানের কোথায় কোথায় এই উচ্ছেদ অভিযান চলবে আজ? রাজুক কি বলছে এ নিয়ে? ধন্যবাদ আপনাকে। গুলশানের গোদারাঘাট থেকে এই যে গুলশানের যে লেক পার্ট রয়েছে, যে লেক, এই লেকের পার্ট ঘেঁষে যে অবৈধ স্থাপনা, ছোট ছোট টং দোকান, চকি বসিয়ে ফুটপাতের দোকান, এই সকল যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদে রাজুক অভিযান শুরু করেছে। কিছুক্ষণ আগে গোদারাঘাট এলাকা থেকে এই অভিযান শুরু হয়েছে। এখন গোদারাঘাট থেকে অর্থাৎ গুলশান বাড্ডা যে লিংক রোড, সেই লিংক রোডের যে অবৈধ স্থাপনাগুলো ছিল, যেগুলো ছোট ছোট দোকান, চকি বসিয়ে কিছু ফলের দোকান থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেগুলো প্রতিদিন বিকাল বেলা এই দোকানগুলো বসে রাত পর্যন্ত বেচা কেনা চলে। এতে করে এক ধরনের যানজট তৈরি হয় সড়কে, কারণ অনেক মানুষ এই ফুটপাত থেকে কেনাকাটা করে পুরো সড়কটি আসলে বন্ধ করে ফেলে, যে কারণে মানুষের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয় এবং প্রচণ্ড যানজট তৈরি হয়। সব কিছু বিবেচনায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্যই আসলে রাজুক এই অভিযান নিয়েছে এবং রাজুকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার নেতৃত্বে এই অভিযান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা বেশ কিছু ছোট ছোট টং দোকান, অবৈধ স্থাপনা, বেশ কিছু আমরা ইতিমধ্যে ভেঙে ফেলতে দেখেছি। এখন গোদারাঘাট থেকে এই উচ্ছেদকারী দল তারা গুলশান 2 অর্থাৎ ঝিলপাড়ের যে দিকটা রয়েছে সেই দিকটাই যাচ্ছে এবং এর পাশে অর্থাৎ গুলশানের এই লেক পাড়ের পাশ ঘেঁষে যে হাঁটার জায়গা অর্থাৎ যে ফুটপাত, সেই ফুটপাতই মূলত দখল করে এই দোকান এবং অবৈধ স্থাপনাগুলো বসানো হয়েছে এবং সেইগুলো উদ্ধার করা, সেই জায়গাগুলো, সেই স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে দেখেছি, সেগুলো যদিও ছোট ছোট, কারণ এখানে এই লেকপাড়ে যারা অবৈধ দোকান করেছে, অবৈধ স্থাপনা করেছে, খুবই ছোট ছোট দোকান করে ফুটপাতের যে কেনাবেচাগুলো হয়, ফলের দোকান, চায়ের দোকান এবং ছোট ছোট দোকান করে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ কাপড়ের দোকান করে বিক্রি করে, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। যদিও তারা আসলে উচ্ছেদের এই খবরটা তারা আগেই পেয়েছে এবং উচ্ছেদের এই খবর তারা আগেই পেয়ে তারা তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে এবং পরবর্তীতে যে তাদের যে দোকানের যে চৌকি বা আরও অন্যান্য যে সকল জিনিসপত্রগুলো ছিল অর্থাৎ ছোট ছোট বেঞ্চ, চৌকি এবং বিভিন্ন জিনিসপত্র, সেইগুলোকে আসলে ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, কমিউনিটি পুলিশ রয়েছে এবং সিটি কর্পোরেশনের সদস্যরা রয়েছে রাজুকের সাথে। এবং আমরা জেনেছি যে রাজুকের চেয়ারম্যান এখানে আসার কথা রয়েছে, যদিও তিনি এখনো আসেননি। তিনি আসার পরে নিশ্চয়ই যদি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং এই উচ্ছেদে আসলে কি কি এখন পর্যন্ত উচ্ছেদ হলো সেটি নিশ্চয়ই হয়তো আরো কিছুক্ষণ পরে বলা যাবে। আধা ঘন্টা হলো অভিযানটি শুরু হয়েছে, এখন আরো কি কি ভাঙে বা আরো কি কি স্থাপনা এই উচ্ছেদ অভিযানের আওতায় পড়ে সেটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে আরো পরবর্তীতে জানাতে পারবো। অদিতি। আশিক, ধন্যবাদ। জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। আপনি আছেন অভিযানের সাথে। দর্শক, রাজুকের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক মাহমুদ। মাত্র 500 টাকা নিয়ে বিবাদ, বন্ধুকে উচিত শিক্ষা দিতে ডাকা হয় কিশোর গ্যাং সদস্যদের। তাদের সাথে নিয়ে কেরানীগঞ্জের টাইমস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজিদকে মারধর করে পরশ। 8ম শ্রেণীতে পড়ুয়া সাজিদ এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাগর ফরায়েজির ছবিতে মামুন হোসাইনের প্রতিবেদন। 20 এপ্রিল বিকেল 4:34। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জ মডেল টাউনের বি ব্লকে টাইমস স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে আছে তামিম সহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য। এর কিছুক্ষণ পর ফুটবল খেলার কথা বলে সহপাঠী সাজিদকে স্কুল থেকে বের করে পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে নিয়ে যায় পরশ। ঠিক এই রাস্তা দিয়েই অভিযুক্ত পরশ তার বন্ধু সাজিদকে এখানে নিয়ে আসে এবং পরশ এখানে আগে থেকেই কিশোর গ্যাংয়ের যে সদস্যরা রয়েছে তাদেরকে এখানে প্রস্তুত রেখেছিল। এখানে সাজিদ আসার সাথে সাথেই তার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এবং মারাত্মকভাবে
তাকে আঘাত করে। স্বজনদের অভিযোগ মাত্র 500 টাকা নিয়ে দ্বন্দ্ব, তা দিতে দেরি হওয়ায় হামলা ও মারধর। একটা খালি জায়গা আছে, ওইখানে আরো 10-12 জন কিশোর গ্যাং নেশায় আসক্ত পোলাপান মিলে আমার ভাইগনারে এমনভাবে টর্চারিং করছে যে ওই লাইফ সাপোর্টে আছে, ওর শরীরের একটা স্কিন জায়গা ফাটে নাই। এখন ডাক্তার কোথাও তার অবস্থা ভালো না। একজন ওর সাথে পড়ে আর বাকি কেউ পড়ালেখা করে না, ওরা সবগুলো আপনাকে বেকার। ঘটনার পর অভিযুক্ত তৌহিদ, সাইফুল, তামিম ও পরশ সহ কয়েকজনকে থানায় সোপর্দ করেন সাজিদের স্বজনরা। তবে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ পরিবারের। আমার ছেলেরা দেখায় নিয়ে তখন ওসির এখান থেকে বিদায় করে দিছি। এরপরে এই আসামি ধরার পরে এখন আবার ওই আসামি তারা কিভাবে ছেড়ে দেয়? এই দেশের কোনো বিচার আছে? কোনো বিচার নাই। বিচার থাকলে আজকে আমরা বিচার পাইতাম। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছে। পুলিশ জানায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তারা জামিন পায়। তারাই ধরে এনে আমাদের এখানে মামলার জন্য যখন আবেদন করছে আমরা মামলা নিচ্ছি এবং তাদেরকে আমরা যথাযথভাবে কোর্টে প্রপার কেয়ার, প্রপার কোয়েশ্চেন যা যা আছে আইন যা বলছে সেভাবে আমরা পাঠাই। আমার অফিসার তদন্ত করতেছে। শিক্ষক ও সহপাঠীরা জানায় পরশ ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু, তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। টিফিন টাইমেও কিছু হয়নি, স্কুলের ভিতরেও কিছু হয়নি, যা হয়েছে একদম স্কুল ছুটির পর যে হয়েছে। ক্লাসের ভিতরে কিছুই হয়নি, ওরা টিফিন টাইমেও বসে কথা বলছিল। পরশ হলো সাজিদের কাছেই ফ্রেন্ড ছিল। ছোট্ট একটা বাচ্চা, একে 500 টাকার জন্য এভাবে নির্মমভাবে তাকে তো মারার জন্যই এভাবে আঘাত করেছে। হামলার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সাজিদ। মামুন হুসাইন, 71, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি দুটোই বেড়েছে। প্রচণ্ড গরমেও প্রায় 20 কিলোমিটার দূরের পাম্পে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে গ্রাহক। সেখানকার আজকের পরিস্থিতি জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, জ্বালানি সংকটের কি প্রভাব পড়েছে জনজীবনে? সংকট সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানে দুর্ভোগ কত প্রকার, এটা আমি পাম্পে এসে দেখতে পেলাম। এখানে আমি কয়েকজন কৃষকের সাথে কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে ভোর 5টার সময় তারা এসেছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এই পাম্পটিতে মাত্র 4500 লিটার ডিজেল জমা ছিল এবং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রায় শতাধিক কৃষক তেল না পেয়ে ফিরে গেছে। আমি যদি আমাকে দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে যে পাম্পটি আপনি দেখছেন, এই পাম্পে কিন্তু এখনো একটা দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি এবং এই প্রচন্ড তাপের মধ্যে মোটরসাইকেল আরোহী যারা রয়েছে, যারা কৃষক রয়েছে, যারা অন্যান্য পেশার শ্রমিক রয়েছে, তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং এই তেলের জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এই পাম্পের মালিকের সাথে, তিনি আমাকে জানিয়েছিলেন যে এই অ্যাপসের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি কমেছে এবং যারা অ্যাপসের মাধ্যমে তেল নিচ্ছে তারা দ্রুত পাম্পগুলোতে তেল সরবরাহ পাচ্ছে, যার কারণে কিছুটা বিলম্ব কম হচ্ছে এবং লাইনের যে আমরা অন্যান্য সময় যে একটা দীর্ঘ একটা লাইন ছিল, সেই লাইনটা কিছুটা ছোট আমরা দেখেছি। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন পাম্প মালিক, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে। আচ্ছা, আসলে পাম্পে অচল অবস্থা কেন, মানে কৃষকরা কেন তেল পাচ্ছে না? না, আমরা সর্বসাপেক্ষে তেল দিচ্ছি, তবে কৃষকের যেহেতু আমাদের এই পাশে পদ্মা বিস্তীর্ণ চরে এই বড় মৌসুমের সময় কৃষকের চাহিদাটা বেশি, সেক্ষেত্রে আমরা যদি আরও তেল বেশি পাই, যেমন আমি 4500 ডিজেল পেয়েছি, 4500 পেট্রোল আছে এবং বাইকাররা পাচ্ছে, কিন্তু ডিজেল আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক কৃষক ডিজেল না পেয়ে ফিরে যাচ্ছে। তো এখানে যদি সরবরাহ বাড়া যায়, আরও একটু বাড়া যায়, তাহলে আরও ভালো হবে। আচ্ছা, লোডশেডিং এর জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা? লোডশেডিং এর জন্য কিছুটা তো ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে, তবে জেনারেটারে কাজ করছি। সেক্ষেত্রে মানুষ নিজেদেরও জেনারেটর, বিশেষ করে অনেক বাসাবাড়ি, অফিস আদালত এবং কলকারখানা যে জেনারেটরগুলো চলছে, তাদেরও ডিজেল এবং পেট্রোলের চাহিদাটা আছে।
আমরা জানছিলাম যে পাম্প মালিক তিনি বলছেন যে আসলে ক্রাইসিস আছে, বিশেষ করে ডিজেলের যে সংকট রয়েছে এই সংকটটা কিন্তু দূর করা জরুরি। তিনি আমাকে জানাচ্ছিলেন যে শিখগঞ্জ উপজেলায় প্রায় 8টি পাম্প রয়েছে, এই 8টি পাম্পের মধ্যে 6টি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। রোকন, আপনার মাধ্যমে আমরা চাঁপাইনবাবগঞ্জ জ্বালানি সংকটের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী AKS রোকনের সাথে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।